বিসমিল্লাহির রহমানির রহিম। কপিফাই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আমরা জানি আমাদের দেশ হলো ষড়ঋতুর দেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত এবং বসন্ত। আমাদের দেশে শীত অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে শীতটা আসে এবং খুব দ্রুত চলে যায়। আমাদের সাধারণত ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস, এই দুইটা মাসে আমাদের দেশে বেশিরভাগ শীত থাকে। তো আজকে আমরা আলোচনা করব যে আমরা যে বটম ক্লিন পদ্ধতিতে মাছ চাষ করি, এই বটম ক্লিন পদ্ধতিতে শীতকালে ট্যাঙ্কির পরিচর্যা, মাছের পরিচর্যা, কোন ধরনের মাছ আমরা শীতকালে করতে পারবো, কোন ধরনের মাছ করতে গেলে আমাদের জন্য সমস্যা হতে পারে, শীতকালে কি ধরনের খাদ্য আমরা খাওয়াবো, কি কি পরিচর্যা করব, ট্যাঙ্কের পরিচর্যা কি করব, মাছের পরিচর্যা কি করব, মাছকে কোন ধরনের খাদ্য আমরা খাওয়াবো, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। মূলত শীতকালীন আলোচনা। এবং ট্যাঙ্ক এবং পুকুরে শীতকালে যে আমরা পানি সংযোজন করব, কখন পানি সংযোজন করব, বা শীতকালে আমাদের ট্যাঙ্কের পানির যে প্যারামিটার গুলো থাকে সেই প্যারামিটার গুলানের কেমন ধরনের আপ ডাউন হয়, বা প্যারামিটারের কি কি সমস্যা হয়, কোন কোন প্যারামিটার ঠিক থাকে, কোন কোন প্যারামিটার নষ্ট হয়ে যায়, এবং সেই নষ্ট হওয়া প্যারামিটার গুলানকে আমরা আবার কিভাবে সাবেক পর্যায়ে বা স্বাভাবিক রাখতে পারি। এবং শীতকালে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো মাছ খেতে চায় না। তো মাছ যদি কম খায়, সেক্ষেত্রে আমরা মাছের গ্রোথটাকে কিভাবে ধরে রাখতে পারি। তো এই সমস্ত বিষয় নিয়ে আমরা শীতকালীন আলোচনা করব। তো চলেন বন্ধু, শুরু করা যাক আজকের আমাদের শীতের আলোচনা। বন্ধুরা, শীতকালে মাছ চাষে আমাদের বেশিরভাগ চাষির সবচেয়ে বড় অভিযোগ যেটা, সেটা হলো শীতকালে মাছ খায় না, শীতকালে মাছ বাড়ে না। তো মূলত এই বিষয়টা আমরা প্রথমে বোঝার চেষ্টা করি যে শীতকালে মাছ কেন খায় না বা শীতকালে মাছ বাড়ে না, এবং অধিকাংশ চাষি শীতকালে মাছের খাদ্য দিতে চান না। এটার মূলত কারণ হলো যে আমরা জানি প্রকৃতিতে অনেক প্রাণী আছে যারা শীত নিদ্রায় যায়। সাধারণত ব্যাং, সাপ, এই সমস্ত প্রাণীগুলান দেখবেন যে শীতকালে তারা একটা গর্তের মধ্যে ঢুকে থাকে, এবং শীতকালে তারা কোনো প্রকার খাদ্য খেতে চায় না। এই পিরিয়ডটাকে বলা হয় শীতনিদ্রা। সেই সময় তারা যে তাদের শারীরিক বিপাক্রিয়া চালায়, সেটা হলো যে তারা গরমকালে বা গ্রীষ্মকালে যে খাদ্যটা খায়, সেই খাদ্যের অংশ থেকে যে প্রোটিনটা পায়, সেই প্রোটিনটা তারা তাদের শরীরের মধ্যে ধরে রাখে। এবং শীতকালে যখন তারা শীতনিদ্রায় চলে যায়, তখন তাদের শরীরে যে জমাকৃত প্রোটিন থাকে, সেই প্রোটিনটা ভেঙে তারা কার্বোহাইড্রেটে রূপান্তর করে, এবং এই কার্বোহাইড্রেট থেকে তারা শক্তি অর্জন করে এবং তাদের শারীরিক যে বিপাক্রিয়া এটাকে পরিচালনা করে। ঠিক একইভাবে শীতকালে আমাদের মাছ এমন একটা প্রাণী, এটাও শীতনিদ্রায় থাকে বা শীতকালে সে খুব নড়াচড়া কম করতে চায়। এই নড়াচড়া কম করতে চাওয়ার কারণে সে খাদ্য খাওয়ারও তার আগ্রহ তৈরি হয় না এবং সে খাদ্য খায় না। আর শীতকালে আমরা যখন এই মাছকে খাদ্য দেই না, তখন মাছ যে গ্রীষ্মকালে আমাদের যে খাদ্যটা খায় এবং সেই খাদ্যের যে প্রোটিন পার্সেন্টেজটা তার শরীরের মধ্যে জমা হতে থাকে, এই শীতকালে সেই প্রোটিনটাকে সে ভেঙে কি করে, সে ভেঙে কার্বোহাইড্রেটে রূপান্তর করে। এবং এখানে যে কার্বোহাইড্রেটটা আসে, সেই কার্বোহাইড্রেট থেকে যে শক্তিটা সে পায়, সেই শক্তি দ্বারা সে তার স্বাভাবিক চলাফেরা এবং তার শোষণ কার্য এবং তার যে বিপাক ক্রিয়া, এইগুলা চালানোর জন্য যে প্রয়োজনীয় শক্তির প্রয়োজন হয়, সেই শক্তিটা সে কার্বোহাইড্রেট থেকে গ্রহণ করে। বন্ধুরা, এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হলো যে আমাদের যে প্রোটিন, শরীরের মধ্যে যে প্রোটিন জমা থাকে, সেই প্রোটিনটা আসলে মূলত একাধিক অ্যামাইনো অ্যাসিডের একটা সংমিশ্রণ। এই প্রোটিনটা ভেঙে কার্বোহাইড্রেট রূপান্তর হয়, কিন্তু প্রাকৃতিকভাবে কার্বোহাইড্রেট একত্রিত হয়ে কিন্তু আমাদের প্রোটিন রূপান্তর হয় না। যে কারণে আমরা মাছ, গরু, ছাগল এই সমস্ত বা মুরগি, এই সমস্ত প্রাণীদের শারীরিক বৃদ্ধির জন্য সবচেয়ে গুরুত্ব দেই হলো প্রোটিনকে। কারণ প্রোটিনটাই মূলত একটা প্রাণীর শরীরকে গঠন করে বা তার শরীরকে বৃদ্ধি করে। তো যে কারণে প্রোটিন সমৃদ্ধ খাদ্য একটা প্রাণী যত বেশি খাবে, সে তত বেশি দ্রুত বর্ধন হবে, বাড়বে, ওজন বাড়বে এবং তার শরীরটা বৃদ্ধি পাবে। সুতরাং আমাদের খাওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে আমাদের প্রোটিন সমৃদ্ধ খাদ্য মাছকে বা যে কোনো গরু, ছাগল এদেরকে আমাদের খাওয়াতে হবে, তাহলে সেটার বাড়বে, তার শরীরটা বাড়বে। কিন্তু আমরা যদি প্রোটিনকে গুরুত্ব না দিই, আমরা যদি কার্বোহাইড্রেটকে গুরুত্ব দিই, তাহলে কার্বোহাইড্রেটের কারণে কিন্তু একটা প্রাণীর দেহ বৃদ্ধি পাবে না। সে তার শারীরিক শক্তিকে যোগান দিতে পারবে কার্বোহাইড্রেট, কিন্তু তার শরীর বৃদ্ধি পাবে না। তো বন্ধুরা, আমরা মূলত এখন দেখব যে কোন ধরনের খাদ্যে প্রোটিন পার্সেন্টেজ বেশি থাকে, বা শীতকালে কি ধরনের খাদ্য খাওয়ালে মাছ তার পর্যাপ্ত পরিমাণে প্রোটিন পাবে, এবং অল্প খাদ্যের মধ্যে যদি প্রোটিনটাকে কভার করা যায়, তাহলে সেক্ষেত্রে মাছের গ্রোথটা সঠিক থাকে। বন্ধুরা, শীতকালে মাছ যেহেতু কম খায় বা মাছ খেতে চায় না, কিন্তু শীতকালে আমরা যদি মাছের গ্রোথটাকে সঠিকভাবে ধরে রাখতে চাই, তাহলে আমাদেরকে একটু কৌশল অবলম্বন করতে হবে। কৌশলটা কি? কৌশলটা হলো যে শীতকালে আমরা যে খাদ্যটা দিব, সেই খাদ্যটাকে অবশ্যই একটু প্রোটিন পার্সেন্টেজ বেশি হতে হবে। ধরে নিন যে গরমকালে আপনার একটা পুকুরে আপনি
খাদ্য দেন বা একটা ট্যাঙ্কে আপনি খাদ্য দেন 2 কেজি, কিন্তু শীতকালে মাছ খায় হলো 1 কেজি। তাহলে গরমকালে আপনি যেই খাদ্যটা দিবেন 2 কেজি, সেটার যদি প্রোটিন পার্সেন্টেজ 18 বা 20% থাকে, তাহলে শীতকালে আপনি যে 1 কেজি খাদ্য দিবেন সেই খাদ্যটার যাতে প্রোটিন পার্সেন্ট 30 থেকে 35% থাকে, তাহলে মাছ খেলো কম, কিন্তু কম খাওয়ার সাথে তার প্রোটিনের পরিমাণটা তার বেশি চলে গেল শরীরে। সুতরাং তার কম খাদ্যের মধ্যে যখন প্রোটিনটা কভার হবে, তখন তার শরীরের বৃদ্ধিটা সঠিক থাকবে এবং তার খাদ্যের কম খাদ্যের কারণে তার যে সমস্যাগুলো হওয়ার কথা সেই সমস্যাগুলো সাধারণত হবে না। তো এইভাবে আমরা খাদ্যের প্রোটিন পার্সেন্টেজ বৃদ্ধির মাধ্যমে আমরা মাছের গ্রোথটাকে ধরে রাখতে পারি। আর আরেকটা বিষয় বন্ধুরা বলে রাখি, সেটা হলো যে শীতকালে আপনারা সবসময় খাদ্যটা দিবেন রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে, সারাদিনের মধ্যে যে সময়টা অত্যধিক রৌদ্র থাকে, কারণ সূর্যের তাপের সাথে মাছের হজম প্রক্রিয়ার একটা নিবিড় সম্পর্ক আছে। যদি সূর্যের তাপ না থাকে বা সূর্য না থাকে, সেক্ষেত্রে মাছ যদি খায় তাহলে তার হজম করতে সমস্যা হয়। আর যে কারণে আমরা যদি দুপুরে 10টা, সকালে 10টা, 11টা বা 12টা, যে সময় আমাদের পর্যাপ্ত পরিমাণে রোদ থাকে, সেই সময় যদি আমরা মাছের খাদ্যটা দিয়ে দিই, তাহলে পরে মাছটা সঠিকভাবে খাবে, হজম হবে এবং তার শরীরে কাজে লাগবে। তো বন্ধুরা, আমরা শীতকালে এই খাদ্য দেওয়ার ব্যাপারে দুইটা জিনিস লক্ষ্য রাখবো। এক নম্বর হলো আমাদের খাদ্যে যাতে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে, অর্থাৎ অধিক প্রোটিনযুক্ত খাদ্য দেওয়ার চেষ্টা করব এবং ভাসমান খাদ্য দেওয়ার চেষ্টা করব। আর দ্বিতীয়ত হলো যে আমরা রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার মধ্যে যখন রৌদ্র থাকবে সে সময় আমরা খাদ্যটা দিব। তবে আজকের দেখেন আবহাওয়াটা অত্যন্ত মেঘাচ্ছন্ন আবহাওয়া এবং কুয়াশাচ্ছন্ন আবহাওয়া, যে কারণে আমাদের এখনো রোদ উঠে নাই। তো এই ধরনের আবহাওয়াতে মাছের খাদ্য দেওয়া যাবে না। এই ধরনের আবহাওয়াতে মাছ সাধারণত পানির নিচে খুব নিরিবিলি চুপচাপ বসে থাকতে পছন্দ করে। তাদেরকে খাদ্য দিলে তারা খাদ্যের আগ্রহ দেখায় না। সুতরাং এরকম দিনে আমরা খাদ্য দিব না। মাছকে যদি আমরা 2-1 দিন খাদ্য না দিই, তাতে কোনো সমস্যা হবে না বা মাছ মারাও যাবে না, মাছের কোনো ক্ষতি হবে না। কিন্তু যদি আমরা গোটা শীতের সিজন খাদ্য না দিই, তাহলে পরে আমাদের ক্ষতি হবে। যে কারণে আমরা সময় সময় আমরা কি করব, মাছকে খাদ্য দিব। শীতের যেদিনে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকবে সেদিনকে মাছের খাদ্য দিব এবং অধিক প্রোটিন সমৃদ্ধ খাদ্য দিব, তাহলে আমাদের মাছের খাদ্যের কোনো সমস্যা হবে না। বন্ধুরা, শীতকালে আমাদের যেহেতু মাছ খাদ্য কম খায় বা মাছ খেতে চায় না, সে কারণে মাছের ট্যাঙ্কের পানির পরিবেশটাও আমাদের একটু ভালো রাখতে হবে এবং ট্যাঙ্কের বাড়তি কিছু যত্ন নিতে হবে, পরিচর্যাটা একটু আলাদাভাবে করতে হবে। তো প্রথমে আমরা জেনে নেই যে শীতকালে ট্যাঙ্কের পানির প্যারামিটারের কি কি পরিবর্তন হতে পারে। যেহেতু শীতকাল বন্ধুরা, শীতকালে কিন্তু ট্যাঙ্কিতে অক্সিজেনের কোনো অভাব হয় না। আপনারা লক্ষ্য করে দেখবেন যে শীতকালে আমরা যখন লেপের মধ্যে মাথা মুড়ি দিয়ে শুয়ে থাকি, তার ভিতরে কিন্তু আমাদের অক্সিজেনের শর্টেজ হয় না, কারণ শীতকালে বাতাসে অক্সিজেনের ঘনত্বটা একটু বেশি থাকে। ঠিক একই রকম ভাবে ট্যাঙ্কের পানিতেও অক্সিজেনের যথেষ্ট ঘনত্ব থাকার কারণে অক্সিজেনের কোনো সমস্যা হয় না। কিন্তু শীতকালে যে সমস্যাটা হয় সেটা হলো যে শীতকালে পানির পিএইচ, টিডিএস এই প্যারামিটার গুলানের কিছু সমস্যা হয়। আর সবচেয়ে বড় সমস্যা হয় যেটা, সেটা হলো যে পানির টেম্পারেচার কমে যায়। আমাদেরকে প্রথমে জানতে হবে যে কোন ধরনের টেম্পারেচার মাছের জন্য উপযুক্ত বা মাছের জন্য সহনীয় এবং মাছের জন্য স্বাচ্ছন্দ্য বোধ করে। তা আমরা জানি সাধারণত 18 ডিগ্রি বা 20 ডিগ্রি থেকে শুরু করে 35 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত মাছ তার স্বাভাবিক জৈবিক ক্রিয়া পরিচালনা করে বা সে স্বাচ্ছন্দ্য বোধ করে। কিন্তু তাপমাত্রা যখনই 15 ডিগ্রির নিচে নেমে যায়, তখন মাছ চলাফেরা কমিয়ে দেয় এবং মাছের জন্য এটা একটা অস্বস্তিকর আবহাওয়া। তো যে কারণে আমাদের বাংলাদেশে, সারা বাংলাদেশে 15 ডিগ্রির নিচে নেমে যায় এরকম দিন খুব কম থাকে। শীতকালেও সাধারণত 18-20 ডিগ্রি বা 22 ডিগ্রি এরকম তাপমাত্রা থাকে। সুতরাং যেদিন আমাদের আহ তাপমাত্রা 15 ডিগ্রির নিচে নেমে যাবে, সেদিন আমাদের ট্যাঙ্কিতে যে কাজটা করতে হবে সেটা হলো যে ট্যাঙ্কির কিছু ঠান্ডা পানি আমরা বের করে দেবো, আউটলাইন দিয়ে বের করে দেবো। আর এই যে দেখেন বন্ধুরা, আমাদের পানি চলতেছে। আমরা এইভাবে মাটির তলদেশ থেকে বা ভূগর্ভস্থের পানিটা এই সময়ে গরম থাকে। তো এই ভূগর্ভস্থের এই গরম পানিটা যদি আমরা এরকম অতিরিক্ত ঠান্ডার দিন কিছু সংযোজন করতে পারি, তাহলে আমাদের ট্যাঙ্কির যে পানির তাপমাত্রা সেটা একটা সহনীয় পর্যায়ে থাকবে এবং মাছ স্বাচ্ছন্দ্য বোধ করবে। তো এরকম মেঘলা আবহাওয়া বা মেঘাচ্ছন্ন বা কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার মধ্যে আমরা কি করব, ট্যাঙ্কিতে নতুন কিছু পানি সংযোজন করব। এবং নতুন কিছু পানি সংযোজন করলে পানি যেমন তাপমাত্রা বাড়বে, সেই তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে মাছের খাবার আগ্রহটাও বাড়বে এবং মাছ কিছুটা খেতে চাবে এবং সেই সময় আমরা অধিক প্রোটিন সমৃদ্ধ কিছু খাদ্য মাছকে খাওয়াবো। এবং সেই সাথে শীতকালে আমাদের আরেকটা পরিচর্যা যেটা করতে হবে, সেটা হলো যে আমাদেরকে লবণ ব্যবহার করতে হবে। আমরা যখনই লবণ দিব পানিতে, যে আমাদের অ্যামোনিয়াটা থাকবে, সেই অ্যামোনিয়াটা আপনারা জানেন লবণ হলো সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইড অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড নামের একটি লবণ পানির নিচে পড়ে যাবে এবং সেখানে অ্যামোনিয়াটা কমে যাবে। তো আমরা যখন লবণ দিব তখন আমাদের অ্যামোনিয়াও কমে যাবে একদিক দিয়ে,
দ্বিতীয়ত যে লবণের যে সোডিয়াম ক্লোরাইডের যে সোডিয়াম পার্ট, সেই সোডিয়াম পার্টটা অত্যন্ত ইলেকট্রোলাইট এবং এটা হলো মাছকে অত্যন্ত সতেজ রাখে, উজ্জীবিত করে। তো পানিতে যখন আমরা এই সোডিয়াম ক্লোরাইডের মিশ্রণটা দিব তখন পানিতে এক ধরনের ইলেকট্রোলাইট চলে আসবে এবং মাছ তার পুনরায় শক্তি ফেরত পাবে। আমরা সাধারণত জানেন যে যখন আমরা ক্লান্ত হয়ে যাই, আমাদের ডায়রিয়া হয়, শরীর থেকে পানি বের হয়ে যায়, তখন ডাক্তাররা সাধারণত স্যালাইন খেতে বলে। স্যালাইন সাধারণ মূলত আমাদের এই সোডিয়াম ক্লোরাইড। তো আমরা যখন ট্যাঙ্কিতে লবণ প্রয়োগ করব তখন এই লবণ প্রয়োগ করার কারণে মাছ অত্যন্ত সতেজ হয়ে যাবে এবং মাছ তার শরীরের ভিতরে এনার্জি ফিরে পাবে। তো আমরা প্রত্যেক 10 দিন বা 12 দিন পর পর একটা ট্যাঙ্কি যদি 1 লক্ষ লিটারের হয় তাহলে পার লক্ষ লিটার পানির জন্য আমরা যদি 1 কেজি করে সোডিয়াম ক্লোরাইড লবণ, যেটা গরু খাওয়ানো লবণ বা মোটা লবণ বা র সল্ট বলে, সেই লবণটাকে আমরা যদি ব্যবহার করি তাহলে আমাদের পানির টিডিএসটাও নিয়ন্ত্রণে আসবে যেভাবে, আবার একই রকম ভাবে আমাদের অ্যামোনিয়াটাও কমে যাবে এবং সেই সাথে পানিতে কিছু ইলেকট্রোলাইটও চলে আসবে। তো পরিচর্যার অংশ হিসেবে আমরা লবণ ব্যবহার করব এবং লবণ ব্যবহারের পরে আমরা যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো চুন ব্যবহার করব। তো বন্ধুরা, চুন সম্বন্ধে আপনাদেরকে একটু বিস্তারিত জানতে হবে যে কি ধরনের আমরা চুন ব্যবহার করব, কোন ধরনের চুন আমাদের পানি মাছের জন্য উপযুক্ত, কোন ধরনের চুন ব্যবহার করা যাবে না, এই সম্বন্ধে আমাদের বিস্তারিত জানতে হবে। বন্ধুরা, বাজারে বিভিন্ন ধরনের চুন পাওয়া যায়। তার মধ্যে প্রধানত আমরা 3 ধরনের চুন দেখি। এই 3 ধরনের চুন মধ্যে প্রথমটা হলো ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেটটা মূলত ঝিনুক থেকে আসে, যে চুনটা, সেই চুনটাকে বলে ক্যালসিয়াম কার্বনেট। এই চুনটা সাধারণত আমরা পান খাওয়াতে বা বিভিন্ন বাড়ির রং করাতে এই ধরনের কাজে আমরা ব্যবহার করি। এই চুনের মাছের জন্য কার্যকারিতা হলো 20 থেকে 25%। বাজারে আরেকটা চুন পাওয়া যায় যে চুনটাকে বলা হয় কৃষি চুন বা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড চুনটা সাধারণত গাছের গোড়ায় বা জমিতে ব্যবহার করা হয়। তো এই চুনটা আমাদের মাছের জন্য কার্যকর হলো 40%। আর বাজারে আরেকটা চুন পাওয়া যায় যেটা একদম পাথরের মতো দলা হয়ে থাকে এবং এই চুনটাকে যদি আমরা পানিতে ডুবাই দেই তাহলে সেক্ষেত্রে দেখা যায় টকবক করে ফুটতে থাকে এবং প্রচন্ড তাপ বের হয়। এই চুনটাকে বলা হয় ক্যালসিয়াম অক্সাইড এবং এটাই মূলত মাছের জন্য, মাছ চাষের জন্য সবচেয়ে উপযুক্ত চুন এবং এটাই হলো পানির পিএইচ কে সর্বোচ্চ পরিমাণে নিয়ন্ত্রণ করে, যার নিয়ন্ত্রণ ক্ষমতা হলো 60%। সুতরাং বন্ধুরা, আমরা যখন ট্যাঙ্কিতে আমরা চুন ব্যবহার করব তখন অবশ্যই আমাদেরকে চেষ্টা করতে হবে এই ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা এবং 1 লক্ষ লিটার পানির জন্য আমরা যদি 1 কেজি চুন ব্যবহার করি তাহলে সেই ক্ষেত্রে আমাদের পানির যে পিএইচ সেটা অবশ্যই নিয়ন্ত্রণে চলে আসবে। বন্ধুরা, এখানে আপনাদেরকে একটু জিনিস বলে রাখি যে আপনারা চুন এবং লবণ এই দুইটা ব্যবহার সম্বন্ধে অনেক সময় কনফিউশনে থাকেন যে কোনটা আগে দিব কোনটা পরে দিব। সেই বিষয়টা আপনাকে বলে রাখি, সেটা হলো যে অবশ্যই আপনারা প্রথমে লবণ ব্যবহার করবেন এবং পরবর্তীতে চুন ব্যবহার করবেন। কারণ হলো লবণ যখন ব্যবহার করবেন, একটা ট্যাঙ্কের পানিতে যখন অ্যামোনিয়া থাকবে, লবণ ব্যবহার করার কারণে আপনাদের এই অ্যামোনিয়ার পরিমাণটা কমে যাবে এবং পরবর্তীতে যখন চুন ব্যবহার করবেন তখন পানির পিএইচটা নিয়ন্ত্রণে আসবে। কিন্তু আপনার ট্যাঙ্কিতে যদি অ্যামোনিয়া থাকে এবং এই অবস্থাতে প্রথমে যদি আপনি চুনটা ব্যবহার করেন, সেক্ষেত্রে হবে কি অ্যামোনিয়াম একটা টক্সিসিটি তৈরি হবে। এই অ্যামোনিয়াম টক্সিসিটির কারণে মাছের শরীরে বিভিন্ন ধরনের ঘা দেখা দিবে বা অনেক ধরনের অসুখ দেখা দিবে। তো যে কারণে অ্যামোনিয়াটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসার পরে আপনারা চুনটা ব্যবহার করবেন। বন্ধুরা, এখানে আরেকটু জিনিস বলে রাখি, সেটা হলো অ্যামোনিয়াকে আপনারা বেশ কয়েকটা ধাপে নিয়ন্ত্রণ করতে পারেন। প্রথমত হলো যে ট্যাঙ্কে আপনি পানিটা প্রথমে কমায় দিবেন, কমায় দেওয়ার পরে ট্যাঙ্কিতে পর্যাপ্ত পরিমাণে পানি দিবেন। যদি মনে করেন আপনার ট্যাঙ্কে 3.5 ফিট পানি আছে, আপনি যদি সেখান থেকে 1.5 ফিট পানি কমায় দেন তাহলে দেখা যায় যে অলমোস্ট আপনার 40% অ্যামোনিয়া ওখানেই কমে যাবে। নতুন যখন পানি দিবেন নতুন পানিতে তো অ্যামোনিয়া থাকবে না, সুতরাং অ্যামোনিয়ার যে ডেন্সিটি সেটা অনেকটা কমে যাবে। এরপরে যখন আপনি লবণ ব্যবহার করবেন, লবণ ব্যবহার করার কারণে এই যে অ্যামোনিয়াটার একটা রিডিউস হবে এবং অ্যামোনিয়া কমে যাবে এবং সেক্ষেত্রে আপনার অ্যামোনিয়া ট্যাঙ্কে অ্যামোনিয়ার ঘনত্ব আরো যখন কমে যাবে, তারপরে যখন যে আপনি চুনটা ব্যবহার করবেন তখন আপনার অ্যামোনিয়া কম থাকার কারণে সেই অ্যামোনিয়াম টক্সিসিটিটা আর থাকবে না এবং চুনটা 100% পিএইচ কে কন্ট্রোল করবে। তো বন্ধুরা, পিএইচ কন্ট্রোল করার জন্য যে আমরা চুনটা ব্যবহার করতেছি, আসলে মাছ কোন ধরনের পিএইচ পছন্দ করে বা কোন ধরনের পিএইচ এর পরিবেশে মাছ থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে সেই জিনিসটা আমাদের জানা দরকার। আমরা সাধারণত যে পানিটা খাই সেই পানিটা হলো পিএইচ থাকে হলো 7। পিএইচ এর নিরপেক্ষ অবস্থান হলো 7। এই 7 থেকে যতই পিএইচ নিচের দিকে নামতে থাকবে অর্থাৎ 6, 5, 3, 2 এটাকে বলা হয় অ্যাসিটিক পানি। আর এই পিএইচ এর পরিমাণ যত বাড়তে থাকবে অর্থাৎ 7 থেকে 7.5, 8, 8.5 এগুলো হলো আমাদের ক্ষারধর্মী পানি। সুতরাং পানির নিরপেক্ষ অবস্থা হলো 7 এবং পিএইচ এর মান যত কমতে থাকবে অ্যাসিডের পরিমাণ তত বাড়তে থাকবে, পিএইচ এর মান যত বাড়তে থাকবে ক্ষারের পরিমাণ তত বাড়তে থাকবে। সুতরাং আমরা এই পিএইচটাকে কত রাখবো? এই পিএইচটাকে আমরা সবসময় রাখবো হলো 7.5 থেকে 8.5। কারণ মাছ সবসময় পছন্দ করে একটু ক্ষারধর্মী পানি, আর এই ক্ষারধর্মী পানির জন্য আমাদেরকে পিএইচ রাখতে হবে 7.5 থেকে 8.5। অতিরিক্ত ক্ষার হয়ে গেলেও কিন্তু মাছের জন্য ক্ষতি, আবার অতিরিক্ত অ্যাসিড হয়ে গেলেও কিন্তু মাছের জন্য ক্ষতি।
পানিতে যখনই অ্যামোনিয়ার পরিমাণ বাড়তে থাকবে তখন কিন্তু পিএইচ কমতে থাকবে, কারণ পানিটা তখন অ্যাসিডের দিকে চলে যাবে। সুতরাং আমরা যখনই দেখব যে পানিতে অ্যামোনিয়ার পরিমাণ বেড়ে গেছে, প্রথমে আমরা পানিকে ড্রেন আউট করব, পানিতে লবণ ব্যবহার করব, করে পানির অ্যামোনিয়াটাকে কন্ট্রোলে করার পরে আমরা সেই পানিতে আমরা চুন ব্যবহার করব। সুতরাং চুন ব্যবহার করলে আমাদের পানির পিএইচটা আপ হবে এবং 7.5 থেকে 8.5 এর মধ্যে যখন পানির পিএইচ চলে আসবে, তখন এটা মাছের জন্য সব থেকে উপযুক্ত পরিবেশ হবে। এবং এই পিএইচটা নিয়ন্ত্রণ করার জন্য আমরা অবশ্যই কি করব, ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করব বা পাথরের চুন ব্যবহার করব। বন্ধুরা, শীতকালে যেহেতু মাছ একটু নড়াচড়া কম করে বা তার মুভমেন্টটা কম থাকে এবং সে খাদ্য খানাও কম খায়, যে কারণে মাছের বিভিন্ন ধরনের শীতকালে অসুখ বিসুখটা বেশি দেখা যায়। তার মধ্যে ভাইরাস ঘটিত অসুখগুলো বেশি হয়। তো শীতকালে পানিকে জীবাণুমুক্ত রাখার জন্য আমরা প্রতি 15 দিন বা 20 দিন পর পর আমরা পটাশ ব্যবহার করব। এটা সার পটাশ না বন্ধুরা, এটা হলো আমাদের পটাশিয়াম পার ম্যাঙ্গানেট বা ডাক্তারি পটাশ বলে, যেটা পানির মধ্যে দিলে পানির রংটা লাল হয়ে যায়। আমরা 1 লক্ষ লিটার আর পানির জন্য যদি 5 গ্রাম পটাশ ব্যবহার করি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের পানিতে কোনো প্রকার জীবাণু থাকবে না এবং মাছের যে লেজ পচা, পাখনা পচা, জেলি রোগ এবং ভাইরাসজনিত যে রোগগুলান হয়, সেই রোগগুলান সাধারণত আসবে না। আমরা অপেক্ষা করি যে মাছের রোগ হবে, তখন আমরা বিভিন্ন কোম্পানির ওষুধ খাওয়াবো, অ্যান্টিবায়োটিক খাওয়াবো বা আমরা জীবাণুনাশক ব্যবহার করব। এই অপেক্ষায় না থেকে রোগ আসার পূর্বেই আমরা যদি প্রতি নিয়ম মাফিক প্রত্যেক 15 দিন পর পর আমাদের ট্যাঙ্কিতে যদি 1 কেজি লবণ, 1 কেজি চুন এবং 5 গ্রাম পটাশ আমরা রেগুলার বেসিসে এটা ব্যবহার করতে পারি, তাহলে আমাদের পানিতে কোনো প্রকার জীবাণু আসবে না, পানির প্যারামিটারগুলো ঠিক থাকবে এবং পানিতে মাছের কোনো ধরনের কোনো অসুখ বিসুখ হবে না। তো আমরা এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেটটা ব্যবহার করবো হলো 1 লক্ষ লিটার পানির জন্য মাত্র 5 গ্রাম। এই পটাশিয়াম পার ম্যাঙ্গানেটটাকে যদি আমরা লবণের সাথে ব্যবহার করি সব থেকে উত্তম, অর্থাৎ লবণ এবং পটাশিয়াম পার ম্যাঙ্গানেট এই দুটো আমরা একটা বালতির মধ্যে নিয়ে 10 থেকে 15 লিটার পানি দিয়ে গুলিয়ে নিব, গুলিয়ে নিয়ে গোটা ট্যাঙ্কিতে আমরা ছিটিয়ে দিব এবং পরের দিন আমরা 1 কেজি চুন পানিতে ভিজিয়ে জাস্ট 1 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রাখার পরে পানির চুনটা ঠান্ডা হয়ে গেলে এটার সাথে আরো অধিক পরিমাণে পানি মিশ্রণ করে পাতলা করে নিয়ে এটাকে আমরা গোটা ট্যাঙ্কির মধ্যে দিয়ে দিব। তাহলে আমাদের শীতকালে যে সমস্ত মাছের অসুখ বিসুখ সমস্যা হয়, সেই সমস্ত সমস্যা আমাদের থাকবে না এবং আমরা নিশ্চিন্তে শীতকালে মাছটা চাষ করতে পারবো। এবং এই যে আমাদের পানির টিডিএস, পিএইচ, অ্যামোনিয়া, ডিও এই প্যারামিটারগুলো যদি আমাদের ঠিক থাকে, তাহলে আমাদের শীতকালে মাছ খাবে। এবং সেই সাথে যদি আমরা প্রতি 2-1 দিন পর পর অল্প কিছু পরিমাণ নতুন পানি যদি আমরা ট্যাঙ্কে সংযুক্ত করতে পারি, তাহলে আমাদের পানির টেম্পারেচারটাও ঠিক থাকবে এবং মাছের সার্বিক পরিস্থিতি ভালো থাকবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের শীতকালীন সমস্যা এবং সমাধান। তো আপনারা যদি এই শীতকালীন আরো কোনো সমস্যা আপনাদের কাছে মনে হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর আমাদের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং ভিডিওতে চলমান থাকবে। আর আপনারা অবশ্যই আমাদেরকে এই ধরনের ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন। বন্ধুরা, শীতকালীন বিভিন্ন সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করলাম। আজকে এই পর্যন্তই। আপনারা আমাদের এই চ্যানেলে যদি আরো আমাদের এই ভিডিও সম্বন্ধে যদি আরো কিছু জানার থাকে, তাহলে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরো নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করবেন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।